আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একদম লাস্ট পার্টে চলে আসছি। লাস্ট পার্টে আমরা অল্প কিছু টপিক দেখব। সময় লাগবে, তারপরেও ট্রাই করব যে সব কিছু গুছিয়ে পড়াইতে, যেটুকু বাকি আছে সেগুলো দেখাই দিই। তো লাস্ট পার্টে আমরা এই যে ব্লক ভিত্তিক যে প্রশ্ন পড়তেছিলাম, এর ভিতরেই একটা স্পেশাল প্রশ্ন পড়ব। ব্লক ভিত্তিক প্রশ্নের ভিতরেই আছে। হ্যাঁ, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন অক্সাইড যেটা আছে এটা কঠিন কেন? সিলিকন অক্সাইড কঠিন, এই প্রশ্নটা আমাদের বুঝতে হবে এবং সমাধান করতে হবে। তো এটা ধরো আমরা তো আর এটা যে তোমার রিটেনের জন্য ইউজ করছি না, আমরা এমসিকিউ এর জন্য ইউজ করছি। তো এমসিকিউ এর জন্য যখন আমরা পড়বো তখন আমাদের মাথায় রাখতে হবে যে ব্যাখ্যাটা কি, সেটা আমাদের মনে রাখলেই হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কারণ কার্বন ডাইঅক্সাইড মনোমার। মনোমার মানে হচ্ছে একক অণু। কথাটা মনে রাখবো, মনোমার এর আরো সোজা কথা হচ্ছে একক অণু, মানে একসাথে একটা কার্বন ডাইঅক্সাইডই থাকতে পারে। ওকে, বাট সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যখন তুমি যাবা, এটা হচ্ছে পলিমার। পলিমার এটা হচ্ছে বহু অণু, মানে একসাথে একাধিক অণু থাকতে পারে। ওকে, একাধিক অণু যদি থাকে, আণবিক ভর বেশি হয়ে যায়। আণবিক ভর বেশি হয়ে যায় এবং গলাতে অধিক বন্ড ভাঙতে হয়। যদি আমাকে গলাইতে হয়, গলনাঙ্কে পৌঁছাইতে হয়, তাহলে অধিক বন্ড ভাঙতে হয়, তাহলে অনেক বন্ধন ভাঙতে হয়। অনেক বন্ধন ভাঙতে হয়, ফলে আমাদের গলনাঙ্ক বেশি। কি বলতো? গলনাঙ্ক বেশি। সো অনেক বন্ড যখন ভাঙতে হবে তখন আমাদের গলনাঙ্ক বেশি হয়ে যাবে। ওকে, বাট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে আমাদের কি হবে? গলনাঙ্ক কম হবে। গলনাঙ্ক কম হবে। তার উপর এটা আবার সমযোজী বন্ধন। কি ধরনের বন্ধন? সমযোজী বন্ধন। তাহলে গলনাঙ্কটা আরো কম হবে। সমযোজী বন্ধন কেমন? কার্বন ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন এরকম ফরমেশনে থাকে, এই জন্য সমযোজী বন্ধন। বাট সিলিকন অক্সাইডের ক্ষেত্রে তুমি যদি দেখাও, তাহলে দেখো একটা সিলিকন, এই হাতে একটা অক্সিজেন আছে, এই হাতে একটা অক্সিজেন আছে, এরকম তো আছে আমাদের। ওকে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এখন সিলিকনের আমাদের জানি যে সিলিকনের 4টা হাত, তাহলে এখানে একটা হাত ধরবে, এখানে একটা হাত আসবে। সো এই হাতে একটা অক্সিজেন, এই হাতে একটা অক্সিজেন গেল, বুঝাইতে পারলাম। এখন অক্সিজেনের তো একটা হাত না, 2টা করে হাত। তাহলে এই হাত যখন যাবে তখন এই হাতে একটা সিলিকন বসে যাবে, এই হাত যখন যাবে তখন এই হাতে একটা সিলিকন বসে যাবে, এই হাত যখন যাবে এই হাতে একটা সিলিকন বসে যাবে। তো এই অক্সিজেনের আরেকটা হাত বের হবে, সেই হাতে কি আরেকটা সিলিকন বসবে, তাই না? তো এই সিলিকনের এই হাতে আবার একটা অক্সিজেন বসবে, এই হাতে একটা অক্সিজেন বসবে, এই হাতে একটা অক্সিজেন বসবে। এদিক বরাবর আবারও হাত খুলবে, এদিকে যদি হাত খুলে, তাহলে দেখো এখানে আবার একটা সিলিকন, 4টা হাত খুলো, এই জায়গায় একটা অক্সিজেন, এই অক্সিজেনের সাথে এই সিলিকন আবার কানেক্টেড। দেখো এইভাবে এক একটা ওয়েবের মতো তৈরি হচ্ছে এবং এটা তুমি শেষ করতে পারবে না। এটা চারিদিকে বাড়তেই থাকবে, এটা চারিদিকে বাড়তেই থাকবে, এভাবে চারিদিকে বাড়তেই থাকবে। তো চারিদিকে যদি বাড়তেই থাকে ওয়েবের মতো, তখন এত বেশি বন্ড তৈরি হয়ে যায় যেটাকে ভাঙা যায় না। এটাকে কি ভাঙা যায় না। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এই ব্যাপারটা ক্লিয়ার হলে পরে ব্লক ভিত্তিক প্রশ্নের ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখন পড়ব। প্রশ্নটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন, এইটা ভালো করে পড়তে হবে। তো ডাইমার মানে হচ্ছে 2টা অণু, 2টা মনোমার। ডাইমার মানে হচ্ছে 2টা মনোমার, মানে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাথে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা যদি থাকে তখন সেটাকে ডাইমার বলে। মানে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একত্রিত আছে। তো 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একত্রিত থাকলে Al2Cl6 গঠিত হবে, তাই না? এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়? দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছাড়তে পারে আর 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে এখানে যেই বন্ধন তৈরি হচ্ছে এটা হচ্ছে আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। কিন্তু প্রবলেম হচ্ছে ফাজানের নীতি অনুসারে অ্যালুমিনিয়ামের আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট, ফলে সেই ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে ফেলে। টানার ফলে এখানে একটু সমযোজী বৈশিষ্ট্য তৈরি হয়। তাহলে ফাজানের নীতি অনুসারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে। কি ধরনের বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে সে আস্তে আস্তে সমযোজীর মতো আচরণ শুরু করবে। সমযোজীর মতো আচরণ করলে তার অষ্টক পূরণ হইতে হবে।
বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক ফিল আপ নেই। কিভাবে, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর এই হাতে একটা ক্লোরিন আছে, এই হাতে একটা ক্লোরিন আছে, এই হাতে একটা ক্লোরিন আছে। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই ক্লোরিনের সাথে এখানে বন্ডে দুইটা ইলেকট্রন, সমযোজী বন্ড, এখানে বন্ডে দুইটা ইলেকট্রন, এখানে বন্ডে দুইটা ইলেকট্রন। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তিনটা ক্লোরিনে 6টা বন্ড, তিনটা ক্লোরিনে 3টা বন্ড, মানে 6টা ইলেকট্রন আছে। এই জায়গাতে এই সাইডে আরো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমরা নিই এবং আমরা যদি এখানে ক্লোরিন বসাই, এখানে ক্লোরিন বসাই, এখানে ক্লোরিন বসাই, এখানেও খেয়াল করলে দেখবা সেম কেস, এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন, এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন, আরেক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন, তো 6টা মুক্ত জোড়া ইলেকট্রন আছে। এন্ড ঘটনা যেটা ঘটবে, আচ্ছা এটাকে এই সাইডে না, এটাকে এই সাইডে লিখি, হ্যাঁ, এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। তো এখন জিনিস যেটা ঘটবে যে এই ক্লোরিনের চারপাশে আবার তো 8টা মুক্ত জোড়া ইলেকট্রন আছে, তাই না? এর ভিতরে এক জোড়া যাচ্ছে বন্ধন জোড়ে, বাকি যে এক এক জোড়া, এগুলো তো লন পেয়ার। এই লন পেয়ারে অ্যালুমিনিয়ামকে এক জোড়া দিতে পারে, দিলে এর অষ্টক পূরণ হয়ে যায়। যেইভাবে দিবে এটা কিন্তু সন্নিবেশ বন্ধন। এটা কি ধরনের বন্ধন? সন্নিবেশ বন্ধন। এই অ্যালুমিনিয়াম এক জোড়া, এই তো এই ক্লোরিন এক জোড়া তোমার অ্যালুমিনিয়ামকে দিবে, যেভাবে দিবে এটা কিন্তু সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। তাহলে ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে সন্নিবেশ বন্ধন কয়টা? 2টা। ডাইমারে সন্নিবেশ বন্ধন আসে হচ্ছে আমাদের 2টা। আচ্ছা, তাহলে এখানে আমাদের সমযোজী বন্ধন কয়টা? ভালো করে খেয়াল করো, 1 2 3 4 5 6, তাহলে সমযোজী হচ্ছে আমাদের 6টা। সমযোজী কত? সমযোজী হচ্ছে আমাদের 6টা। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারের এই কাহিনী। তাহলে সন্নিবেশ আর সমযোজী। এখন যদি আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা জানতে চাই, তাহলে টোটাল মিলে তুমি কাউন্ট করবা, পেয়ে যাবা। ওকে, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার কেন গঠন করে তার যে ব্যাখ্যা সেটা এখানে চলে আসছে। আমাদের মাঝে মাঝে প্রশ্ন দিবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কয়টা সমযোজী বন্ধন আছে, কয়টা সন্নিবেশ বন্ধন আছে, ব্যাখ্যা করো। তো ওই টাইপের ব্যাখ্যা দিলে তোমাকে এই ব্যাখ্যা ভালো করে পারতে হবে। ওকে, সো এইটা আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। ব্লক ভিত্তিক প্রশ্নের পরে এবার আমাদের পরবর্তী যেটা অংশ সেটা হচ্ছে মৌলের অক্সাইড ধর্ম। তো অক্সাইড ধর্ম আমাদের ভালো করে শিখতে হবে। এখন অক্সাইডে কয় ধরনের ধর্ম আছে এটাও একটা ফ্যাক্ট। অক্সাইডে কয় ধরনের ধর্ম আছে বা কয় ধরনের অক্সাইড ধর্ম আমাদের জানা লাগবে, এটা একটা সবচেয়ে বড় ফ্যাক্ট। কয় ধরনের অক্সাইড ধর্ম জানলেই হবে। সো অক্সাইড ধর্ম বলতে যেটা বুঝায়, আমরা তোমরা হয়তো শুনে থাকবা, বিভিন্ন সময় এরকম শুনছো কিনা, যে অম্লধর্মী অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, এগুলো শুনছো? সো ওই যে অম্লধর্মী, ক্ষারীয়, নিরপেক্ষ যেই ধরনের অক্সাইডগুলো আছে ওগুলা নিয়ে আমরা এখানে কথা বলবো। ওকে, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। সো অক্সাইড ধর্ম নিয়ে একটু পড়াশোনা করি। প্রথমে আমরা অক্সাইড ধর্মের ভিতরে মেইনলি কোন কোন অক্সাইড ধর্ম থেকে প্রশ্ন আসে সেটা দেখার চেষ্টা করি। মেইনলি অক্সাইড ধর্ম থেকে যদি প্রশ্নের দিকে তাকাই, এখানে একটা সুন্দর নোট বানাই দিতে চাচ্ছি আমি। তো নোটটা যদি বানাইতে হয় তাহলে অক্সাইড ধর্মগুলোকে একটু আলাদা আলাদা করে ডিফাইন করতে হবে। আচ্ছা, প্রথমে আসো, আমাদের এক ধরনের অক্সাইড ধর্ম আছে যেটাকে আমরা অম্লীয় অক্সাইড বলতে পারবো। অম্লীয় অক্সাইড মানে এক ধরনের অক্সাইড যারা তোমার আলটিমেটলি অম্লের মতো আচরণ করবে, তারা হচ্ছে অম্লীয় অক্সাইড। আরেক ধরনের অক্সাইড পাবা যারা হচ্ছে আমাদের ক্ষারীয় অক্সাইড, মানে অক্সাইড যারা ক্ষার হিসেবে কাজ করবে, তাহলে এদেরকে বলা হয় ক্ষারীয় অক্সাইড। ওকে, আরেক ধরনের অক্সাইড আছে যারা তোমার নিরপেক্ষ হিসেবে কাজ করে, মানে অম্ল ক্ষার কারোর মতো আচরণ করে না, এটা হচ্ছে নিরপেক্ষ। আরেক ধরনের অক্সাইড আছে যারা হচ্ছে আমাদের উভয় ধর্ম দেখায়, তো এটা হচ্ছে উভধর্মী অক্সাইড বলে পরিচিত। উভধর্মী অক্সাইড বলে পরিচিত। এবার লাস্ট আরেক ধরনের অক্সাইড থেকে আমাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে পার অক্সাইড। পার অক্সাইড। তো এই যে যতগুলো অক্সাইড আমরা পড়লাম, এই অক্সাইডগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হবে যে কে কোন ধরনের অক্সাইড। এখন চিহ্নিত করব কিভাবে? চিহ্নিত করার জন্য আমরা কিছু সিস্টেম শিখব, মিল্টন ভাইয়ের কিছু সিস্টেম বা ট্রিক দেখাবো। প্রথমে আসো আমরা অম্লীয় অক্সাইডের দিকে তাকাই। অম্লীয় অক্সাইড, তো অম্লীয় অক্সাইডের দিকে তাকাইলে যেই টাইপের অক্সাইড যৌগগুলা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত অম্ল তৈরি করবে সেটাই হচ্ছে অম্লীয় অক্সাইড। যেমন ধরো তুমি যদি কখনো অম্লীয় অক্সাইডের ক্ষেত্রে একদম সিম্পল আমার সাথে একটু
জাস্ট মিলানোর চেষ্টা করবা যে এগুলা থেকে তুমি দেখছো কিনা এরকম। সাপোজ ধরো আমি তোমাকে বললাম কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দেখেই তুমি চিনতে পারছো এটা হচ্ছে H2CO3 টাইপ যৌগ তৈরি করতে পারে পানি যোগ করে। কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তোমাকে বললাম সালফার ডাইঅক্সাইড, তুমি বলবা এটা থেকেও H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, হইতেই পারে। তারপরে সালফার ডাইঅক্সাইডের পরে সালফার ট্রাইঅক্সাইড, এটা থেকেও সালফিউরিক অ্যাসিড তৈরি হইতে পারে, এটা থেকে H2SO4 না হয়ে H2SO3 তৈরি হতে পারে। তাহলে দেখো তো সালফার ডাইঅক্সাইড থেকে যেহেতু অ্যাসিড তৈরি হচ্ছে তাহলে এটা একটা অম্লীয় অক্সাইড, এটা একটা অম্লীয় অক্সাইড, তাই না? এগুলো সব অম্লীয় অক্সাইড। তারপরে দেখো N2O5, তারপরে NO2, এইগুলা থেকে দেখো এগুলা থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এগুলা সব অম্লীয় অক্সাইড। P2O5 থেকে H3PO4 তৈরি হইতে পারে কিনা? H3PO4 তৈরি হইতে পারে, তাহলে এটাও একটা অম্লীয় অক্সাইড। তাহলে এই যে জিনিসপত্রগুলো আমরা এখানে দেখার চেষ্টা করলাম, এরা সবাই ভালো করে খেয়াল করলে দেখবা এরা সবাই হচ্ছে আমাদের অম্লীয় অক্সাইড। এরা সবাই আমাদের কি বলতো অম্লীয় অক্সাইড। তো আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, এই সবগুলা ওকে, এই আমি একটা জিনিস করতে চাইলাম, হইল না, বাদ দাও। তো এরা সবাই হচ্ছে আমাদের অম্লীয় অক্সাইড। তো অম্লীয় অক্সাইড চেনার এই হচ্ছে উপায়। এবার আমরা একটু ক্ষারীয় অক্সাইড দেখব। ক্ষারীয় অক্সাইডের ক্ষেত্রে কি হবে? ক্ষারীয় অক্সাইডের ক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটবে অবশ্যই ক্ষারীয় অক্সাইড চেনার জন্য। তো ক্ষারীয় অক্সাইড যারা আছে এরা সবাই ক্ষার হিসেবে কাজ করবে। ক্ষারীয় অক্সাইড ক্ষার হিসেবে কাজ করবে। যেমন দেখো সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, কপার অক্সাইড, তারপরে হচ্ছে Fe2O3 বা FeO, Fe2O3 আয়রন অক্সাইড, এরা সবাই ক্ষারীয় অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। এখন বলবা ভাই এরা ক্ষারীয় অক্সাইড কেন? দেখো এরা সবাই ক্ষার হিসেবে কাজ করতেছে, আলটিমেটলি এরা সবাই ক্ষার হিসেবে কাজ করে। কি হলো হঠাৎ আমার বোর্ড কাজ করে না, বোর্ড হ্যাং করছে হঠাৎ। ওয়েট আমি একটু পজ করে বোর্ডটা ঠিক করি। তো দেখো এখানে এরা ক্ষারীয় অক্সাইড হিসেবে কাজ করবে কেন? সোডিয়াম অক্সাইড দেখেই তুমি বুঝতে পারছো এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি সম্ভব, তাহলে এটা ক্ষারীয় অক্সাইড। পটাশিয়াম অক্সাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি সম্ভব, ক্ষারীয় অক্সাইড। কপার থেকে কপার হাইড্রোক্সাইড তৈরি সম্ভব, ক্ষারীয় অক্সাইড। আয়রন থেকে আয়রন হাইড্রোক্সাইড তৈরি সম্ভব, ক্ষারীয় অক্সাইড, এটা থেকেও সেম। ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি সম্ভব, ক্ষারীয় অক্সাইড। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি সম্ভব, এটাও ক্ষারীয় অক্সাইড। এখন এইটা কি প্রকৃত রিজন অক্সাইড হওয়ার? উত্তর হচ্ছে না। আমি এইভাবে মনে রাখি পরীক্ষার জন্য, আমি এইভাবে মনে রাখি যে কারা কারা ক্ষারীয় অক্সাইড কারা কারা অম্লীয় অক্সাইড। রিজন কিন্তু আলাদা। রিজন বের করার জন্য তুমি কি করবা, সোডিয়াম অক্সাইডের সাথে এইটা যেহেতু ক্ষারীয় অক্সাইড তার সাথে এর সাথে অম্ল বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, এর সাথে অম্ল বিক্রিয়া করাবা, HCl বিক্রিয়া করাবা, দেখবা লবণ পানি তৈরি হয়ে যাচ্ছে, সিম্পলি লবণ পানি তৈরি হবে। তো তুমি হচ্ছে যে জাস্ট দেখো সোডিয়াম অক্সাইড নাও, সোডিয়াম অক্সাইড নাও, এটা যদি ক্ষারীয় হয় এর সাথে HCl বিক্রিয়া করালে দেখো H আর O মিলে H2O, এটা তৈরি হবে, Cl এবং সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তার মানে কি এইটা অ্যাসিড, এটা বেজ, এটা অ্যাসিড মিলে ওয়াটার এবং সল্ট তৈরি হচ্ছে। তার মানে এই অ্যাসিড হলে এটা অবশ্যই বেজ, তাই না? এভাবেও চিন্তা করা যায়, রিভার্স চিন্তা করা যায়, বাট এভাবে চিন্তা করলে পুরাটা মেলার পরে তারপর তুমি আইডেন্টিফাই করতে পারবে। তা আমি বলছি এত বিক্রিয়ার দরকার নেই, তুমি জাস্ট সিম্পলি তাকাও এটা থেকে এটা সম্ভব কিনা, এটা থেকে এটা সম্ভব কিনা। সম্ভব যদি হয় তার মানে সে ক্ষারীয় অক্সাইড হিসেবে কাজ করছে। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর আমাদের পরবর্তীতে আরেক ধরনের অক্সাইড মনে রাখা লাগবে, এই জায়গাতে বক্স করে দিই, যারা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে এই অম্ল ক্ষার কারোর মতো আচরণ করে না। তো নিরপেক্ষ অক্সাইডের ক্ষেত্রে
লিস্টটা আমাদের মনে রাখতে হবে, এমসিকিউতে খুব আসে এমসিকিউতে। সো এটা মুখস্থ করবা। কারা কারা নিরপেক্ষ? দেখো H2O পানি, এ নিরপেক্ষ। এ কি? এ নিরপেক্ষ। কার্বন মনোঅক্সাইড নিরপেক্ষ। N2O নাইট্রাস অক্সাইড, NO, এই যে চারটা, এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। ঠাডা মুখস্থ করো, এই অক্সাইডগুলো সম্পর্কে ঠাডা মুখস্থ করো, এরা সবাই আমাদের নিরপেক্ষ অক্সাইড। ওকে, নিরপেক্ষ অক্সাইডের পরে আমাদের আরেকটা বিশেষ ধরনের অক্সাইড শিখতে হবে, সেটা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। কি? উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড। সো নিরপেক্ষ অক্সাইডের পর আরেকটা বিশেষ ধরনের অক্সাইড দেখতে হবে, সেটা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইডের ভিতর কারা আছে? দেখো জিঙ্ক অক্সাইড উভয়ধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড উভয়ধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড উভয়ধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড উভয়ধর্মী অক্সাইড মাথায় রাখতে হবে। এছাড়া টিন অক্সাইড, SNO, টিন অক্সাইড। এরপরে লেড অক্সাইডের দুইটা ভার্সন আছে, PbO, PbO2, এই সবাই উভয়ধর্মী। এছাড়া আমরা একটা জিনিস মাথায় রাখবো, বেরিলিয়ামের যে অক্সাইডগুলো আছে, বোরনের যে অক্সাইডগুলো আছে, এরা সবাই কিন্তু উভয়ধর্মী, এরা সবাই উভয়ধর্মী। তো মেইনলি এই কয়টা অক্সাইডই এমসিকিউতে সবচেয়ে বেশি আসে, এই কয়টা অক্সাইডই সবচেয়ে বেশি আসে এমসিকিউতে। এই কয়টা লিখে লিখে মুখস্থ করো, যেটা উভয়ধর্মী। এরা উভয়ধর্মী মানে কি? এরা অম্লক্ষার উভয়ের মতো আচরণ করে। ওকে, এবার লাস্টে আরেকটা অক্সাইডের কথা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে পারঅক্সাইড। নাম কি? পারঅক্সাইড। পারঅক্সাইড হচ্ছে যেই অক্সাইডগুলো জারণ মান -1, তাদেরকে আমরা পারঅক্সাইড বলি। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। তারপরে সোডিয়াম পারঅক্সাইড, Na2O2, লাস্ট হচ্ছে বেরিলিয়াম পারঅক্সাইড। ঠিক আছে? আরেকটা অক্সাইড আছে, ভুলে গেছি এটার ব্যাপারে, সেটা কি? সুপার অক্সাইড। সুপার অক্সাইড, সুপার অক্সাইডের কি? জারণ মান হচ্ছে -1/2, যেমন হচ্ছে KO2, এটা সুপার অক্সাইড হিসেবে কাজ করে, জারণ মান কি? -1/2। তো সুপার অক্সাইড কি? KO2 সুপার অক্সাইড। এই কয়টা অক্সাইড সম্পর্কে তুমি যদি ডিটেল মুখস্থ করো, এখান থেকে এমসিকিউ পাবা। দেখো কেমিস্ট্রি সিলেবাস তুমি কভার করতেছো অনেক আগে, বাট এই এমসিকিউ গুলা বা এই নোটগুলা, এই ইনফরমেশনগুলা একদম ফাইনালি যেও তোমার কাজে লাগবে, একদম ফাইনালি যেও তোমার কাজে লাগবে। সেই জিনিসপত্রগুলা নিজের ভিতরে ঢুকায় ফেলো, একদম যতটা সম্ভব ঢুকায় ফেলো। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর এখন আমরা পরে যেটা দেখব, পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে আমাদের মাথায় রাখতে হবে, প্রথম যে জিনিসটা আমাদের শেখা লাগবে, সেটা হচ্ছে পরমাণুর আকার। কি শেখা লাগবে? পরমাণুর আকার। সো পরমাণুর আকার, এটা আমাদের ফার্স্ট শেখা লাগবে। পরমাণুর আকার কি? আমাদের ফার্স্ট শেখা লাগবে। তো পরমাণুর আকারের ক্ষেত্রে আমরা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আর উপর থেকে নিচে গেলে কি ঘটে সেটা দেখব। পর্যায় সারণীর বাম থেকে ডান, বাম ডান। তো খেয়াল করো, পর্যায় সারণীর বাম থেকে ডানে আমরা ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে আছি। তৃতীয় পর্যায়ে সোডিয়াম, তারপরে কি আছে বলতো? ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এইটা পর্যায় সারণীর বাম থেকে ডান না? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে খেয়াল করে দেখবা, এখানে ইলেকট্রন 11, প্রোটন 11, ইলেকট্রন 12, প্রোটন 12, ইলেকট্রন 13, প্রোটন 13। তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়ে না? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন প্রোটন বাড়ে, ইলেকট্রন প্রোটন বাড়ে। এখন ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস। তো ইলেকট্রন প্রোটন যদি বাড়ে, তাহলে খেয়াল করো পর্যায় সারণীতে F = C × Q1 Q2 / R², এই ফর্মুলা খাটানো যাবে, যেহেতু চার্জ নিয়ে কাজ করছি। সো দুইটা চার্জের ভিতরে একটা প্লাস একটা মাইনাস হলে এখানে আকর্ষণ বল কাজ করবে। তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রন প্রোটন বাড়তেছে, তাহলে নিউক্লিয়াসের সাথে বহিস্থ অরবিটালে যে আকর্ষণ বল সেটা বাড়ছে। তাহলে ইলেকট্রন প্রোটন যত বাড়ে আকর্ষণ বল তত বাড়ে, আকর্ষণ বল যত বাড়ে এর দেখো রেডিয়াস বা ব্যাসার্ধ তত কমে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, এফ এর সাথে কি সম্পর্ক? দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যাসার্ধ তত কমবে। এখন ব্যাসার্ধ যত কমবে তত আকার আস্তে আস্তে কি হবে? ছোট হবে। ব্যাসার্ধ যত কমবে আকার আস্তে আস্তে তত ছোট হবে। তো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট হয়। তাহলে দেখো ইলেকট্রন প্রোটন বাড়ে, আকর্ষণ বল বাড়ে, আর ব্যাসার্ধ কি?
ব্যাসার্ধ কমে, ব্যাসার্ধ কমে। তো পর্যায় সারণীর বাম থেকে ডানে এই ঘটনা ঘটে। এখন যদি তুমি পর্যায় সারণীর উপর থেকে নিচে আসো, যেমন ধরো লিথিয়ামের পর সোডিয়াম, তাই না, তারপর সোডিয়ামের পর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম। তো পর্যায় সারণীর উপর থেকে যত নিচে যাচ্ছ তত এক একটা করে অরবিটাল বাড়ছে না, অরবিটাল বাড়ছে। অরবিটাল কি হয়, অরবিটাল বৃদ্ধি পায়। অরবিটাল যত বৃদ্ধি পায় তত আকার বড় হয়, অরবিটাল যত বৃদ্ধি পায় তত আমার কি হয়, আকার বড় হয়। তো পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। তো এইভাবে আমাদের মাথায় রাখতে হবে জিনিসটা। পারবো না এভাবে মাথায় রাখতে? আশা করি পারবো। ওকে, এবার আমাদের পরমাণুর আকারের পর পরবর্তী যেই জিনিসটা পড়তে হবে, পরমাণুর আকারের পর পরবর্তী যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে জিনিসটা যেটা ঘটে যে পর্যায় সারণীর বাম থেকে ডানে যত যায় ইলেকট্রন প্রোটন সংখ্যা তত বাড়ে। ইলেকট্রন প্রোটন সংখ্যা যত বাড়ে তত ফোর্স বাড়ে, আর ফোর্স বাড়লে সে বাইরে থেকে ইলেকট্রনকে তত দ্রুত নিজের দিকে টেনে নিতে পারে। কারণ কি, আকার ছোট হয়ে যাচ্ছে, আকার ছোট হলে ইজিলি ইলেকট্রনকে টানতে পারে। তো তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। ন্যাচারালি এটা ঘটে। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো বেরিলিয়াম, তারপর আসে হচ্ছে বোরন, তারপর আসে হচ্ছে, খেয়াল করো, বেরিলিয়াম বোরন, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, তারপর হচ্ছে নাইট্রোজেন 7, অক্সিজেন 8। এই ধরনের মৌলগুলা গেল। এরপরে দেখো ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15। এই মৌলগুলোর দিকে যদি তাকাও তাহলে এরা সবাই, এই যে বেরিলিয়াম, বোরন, সিলিকন, নাইট্রোজেন, কার্বন, সিলিকন, নাইট্রোজেন, এই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সবাই দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়, তাই না? আর এগুলা সবাই তৃতীয় পর্যায়ের মৌল। এগুলো কারা? তৃতীয় পর্যায়। সো তৃতীয় পর্যায় মানে যেহেতু এর আকার একটু বড়, তাহলে এর আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি এটার চেয়ে কম আর এটার বেশি। এখন এইটার যেই আয়নীকরণ শক্তি বেশি, এইটার ভিতরে আবার কার বেশি কার কম? সো পর্যায় সারণীর বাম থেকে ডানে যত যাবে তত তার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বাড়বে। তাহলে সেই হিসেবে এটা সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বাট এটা হয় না। কেন হয় না? কারণ যখন আমরা ইলেকট্রন আসক্তির কথা বলছি তখন বাইরের স্তর থেকে একটা একটা ইলেকট্রনকে বের করে নিচ্ছি, তাই না? বেসিক সংজ্ঞা তোমাদের পড়ায়নি, কারণ তোমরা অনেক আগে থেকে সংজ্ঞা পড়ে আসতেছো। সো এইটার ক্ষেত্রে যে জিনিসটা হয়, S2 যদি কখনো ফরমেশন থাকে তাহলে সে সুস্থিত কাঠামো হয়ে যায়। P3 সুস্থিত কাঠামো, P6 সুস্থিত কাঠামো, D5 সুস্থিত কাঠামো, D10 সুস্থিত কাঠামো। এইগুলা যদি পাও অটোমেটিক ইলেকট্রন আসক্তি বেড়ে যায়, অটোমেটিক ইলেকট্রন আসক্তি বেড়ে যায়। তুমি ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা এইটাই 2s2 আসবে। তাহলে এইটার তুলনায় এইটা ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা 2s2 এই জন্য এটা বেশি। এবার এইটার এটার ভিতর কম্পেয়ার করলে এইটার বেশি, এইটার এটার ভিতর কম্পেয়ার করলে অবশ্যই এদিকে বেশি হবে। বাট দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে নাইট্রোজেনের বেশি, কারণ কি নাইট্রোজেনের p3 অরবিটাল আসে। কি আসে? p3 অরবিটাল। সেম ভাবে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ভিতরে দেখবা ম্যাগনেসিয়ামে s2 অরবিটাল আসে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ভিতর ম্যাগনেসিয়ামের বেশি। সিলিকন ফসফরাসের ভিতরে খেয়াল করলে দেখবা সিলিকন 14, ফসফরাস 15। তো সিলিকন ফসফরাস না, এটা হচ্ছে ফসফরাস সালফার, এই দুইটা আসবে। ফসফরাস সালফার এই দুইটার ভিতরে ফসফরাসের বেশি আসবে। কার বেশি আসবে? ফসফরাসের বেশি আসবে। সো এইটাকে যদি তুমি ক্রম অনুসারে সাজাও, সবচেয়ে বেশি আসবে কার? নাইট্রোজেনের, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে দেখো বেরিলিয়াম, তারপর বেরিলিয়াম, তারপরে আসে হচ্ছে আমাদের বোরন। এইভাবে বুঝতে পারছো? সাজাইতে হয়, এভাবে সাজাইতে হয়। ওইদিকে সাজাও, এদিকে সাজালে ফসফরাস, তারপর সালফার, এই দুইটার ভিতর, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, এভাবে সাজাইতে হয়। তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির যে ক্রম, সেটা ব্যতিক্রম সহ। এবার ইলেকট্রন আসক্তি, এটা ইলেকট্রন আসক্তি না, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। সরি, এই জিনিসটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। এতক্ষণ যা যা পড়াইছি এটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। এটা
এটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। এটার নাম কি? এটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটাই লাগবে আমাদের, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটাই ক্রম লাগবে। তুমি যদি বেসিক সংজ্ঞা নাও পারো কোনো সমস্যা নেই, জাস্ট একটা ক্রম মনে রাখবা যে পর্যায় সারণীর উপর থেকে নিচে বাড়ার কথা ছিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছিল সিরিয়াল, এটা হচ্ছিল সিরিয়াল, বাট ক্লোরিনের সবচেয়ে বেশি হয়ে যায়, ক্লোরিনের পর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন আসে, এইটা আসে হচ্ছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। এই একটা ব্যতিক্রম মনে রাখবা যে ক্লোরিনের বেশি আসে, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর আগে যেটা বললাম ওটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ছিল। অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি তো লাস্টে এসে এই অংশটা একটু এলোমেলো হয়েছে, সো অনেক বেশি ডিটেলসও পড়াই নাই, জাস্ট যতটুকু লাগবে ততটুকু দেখাই দিছি। এই অংশগুলো একটু এভাবে মুখস্থ করো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। হ্যাঁ, এই অংশগুলো এভাবে মুখস্থ করো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা বইলো, যদি কারোর বেসিকে ঘাটতি থাকে সেটা বইলো, সেটাও কভার করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, সো এই অংশগুলো জাস্ট একটু তোমাকে জানা লাগবে। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, আর এর মাধ্যমে আমাদের টোটাল ক্লাসটা শেষ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।